আমি বিজেপির সভা মঞ্চে যাব, আমাকে সময় জানান। আপনি তথ্য নিয়ে আসুন, আমি তথ্য নিয়ে যাব। মানুষ দেবে টাকার হিসেব, চলে আয় সব, চুরির টাকা লুকিয়ে রেখে দিচ্ছে শুধুই ঢপ। মানুষ দেবে টাকার হিসেব, চলে আয় সব, চুরির টাকা লুকিয়ে রেখে দিচ্ছে শুধু ঢপ। মানুষ ভাইপো সবই বোঝে, চলবে না আর ছলা কলা, চাকরি চুরিতে নাম তোমার, আর সোনা চুরিতে নাম এলো নারলা। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কত পাতেলা! আপনারা তো খুব বলেন ঘড় মে ঘুসকে মারা, ঘড় মে ঘুসকে মারা। চোরের মায়ের যে সবসময় বড় বলা হয়, এটা আজকে প্রমাণ করেই ছাড়বো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, একটু স্কিপ করবে না। চলো শুরু করা যাক। আপনারা তো খুব বলেন ঘড় মে ঘুসকে মারা, ঘড় মে ঘুসকে মারা। ভাইপো উচ্চারণটা ঠিক হচ্ছে না, ছোটবেলায় একটু কাঁকড়াটা কম খেলে ভালো হতো। মারা নয়, মারা মারা। আর তুমি যে বলছো সময় বলবে, সিবিআই কে ডাকবে ওরা, ইডি কে ডাকবে, তখন তুমি কোথায় যাবে? 4 বছরে গরিব মানুষের বাড়ির ক পয়সা ছেড়েছেন? এই অমিত শাহ যোগী আদিত্যনাথকে বলবো পরের বার বাংলায় এলে শ্বেতপত্রটা হাতে করে নিয়ে আসবেন। তখন কি তুমি সেই হিসাব দেবে? এতদিন হিসাব দেওয়ার হলে দিয়ে দিতে। 7 বার 8 বার করে ডাকছে, তুমি যেতে না কোর্টে কেস করতে। তুমি কেন যাচ্ছ ভাইপো? আর আমাকে 1 ঘন্টা সময় দেবেন, আমি আপনার মঞ্চে যাব। আমি বিজেপির সভা মঞ্চে যাব, আমাকে সময় জানান। আপনি তথ্য নিয়ে আসুন, আমি তথ্য নিয়ে যাব। কিসের তথ্য ভাইপো? তুমি কোন তথ্য নিয়ে যাবে? যে দেশ, আমাদের রাজ্যে একটা কলকারখানা কিছুই নেই, মানুষজন কাজের জন্য রাজ্যের বাইরে চলে যাচ্ছে, কিছু মানুষ তো আবার চাষবাসে মন দিয়েছে। তুমি রাজ্যটা কিভাবে চালাচ্ছ সেটা আমাদেরকে দেখতে হবে। কোন তথ্য তুমি নিয়ে যাবে? কত পাতেলা! আপনি 10 বছর ক্ষমতায় আমার দক্ষিণ 24 পরগনা কোন মায়ের জন্য, কোন বাবার জন্য, কোন জেলার ভাইয়ের জন্য, বৌদির জন্য, বোনের জন্য। দেখো, ফাঁকা মঞ্চে বোকা বোকা মানুষের সামনে অনেক রকম ভাষণ দেওয়া যায়। শ্বেতপত্র প্রকাশ হবে, শ্বেতপত্র অনেক আগেই সিবিআই চার্জশিটে লিখে দিয়েছে। ওই শ্বেতপত্রটা যেদিন প্রকাশ হবে সেদিনকে ফাঁসির মঞ্চও তৈরি থাকবে আর ভাইপোও তৈরি থাকবে, সেদিন আমরা দেখে নেব। আমি এখন কি করব? একদিকে আপনারা আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, তথ্য পরিসংখ্যানের সামনে মানুষকে সাক্ষী রেখে লড়াই হোক। কত পাতেলা! মাঝে ভাইপো একবার বলেছিল না যে বসিরহাটে যদি এই মানুষটা জিতে যায় তাহলে আমি হাতের আঙুল কেটে দেবো, হাতের কবজি কেটে দেবো। একবার নলি কাটার কথাটা বলতে পারতো, মানুষই কেটে দিত। এলাকার সার্বিক উন্নয়নের জন্য 10 পয়সা পাঠিয়েছেন কেন্দ্র থেকে। বলি ভাইপো, ও ভাইপো, যদি কেন্দ্র টাকা না দেয়, তোমরা কি টাকা ছাপানোর মেশিন বসিয়েছো? তোমরা টাকা কোথা থেকে আনছো? আর যদি কেন্দ্র তোমাদের কাছে হিসাব চায় যে তোমরা এত টাকা আনছো কোথা থেকে, তো তোমরা কি বলবে? আমরা সারদা চিট ফান্ডে এত টাকা জমিয়েছিলাম, লোকেদেরকে চাকরি দেওয়ার নাম করে লোকেদের থেকে যে স্টুডেন্টদের থেকে 200 250 300 করে ছেড়ে দিচ্ছি, সেই টাকাগুলোকে ঘুরিয়ে আবার ছাড়ছি, ওইগুলো বলবে? যে গরিব স্টুডেন্ট যাদেরকে আমরা চাকরি দিব না, নেবো 1000, ফর্ম ছাড়বো 1 লাখ, ওই যে 200 টাকা করে যে ফর্মের পয়সা সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভোটের জন্য খরচা করছি, ওইগুলো বলবে? আর 13 বছরে আমাদের মুখ্যমন্ত্রী কি করেছে? একদিকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। 13 বছরে তোমাদের মুখ্যমন্ত্রী কি করেছে? রিপোর্ট কার্ড দরকার নেই, সব মুখে আছে, মুখে। রিপোর্ট কার্ড কি হবে? তুমি বলবে কন্যাশ্রী, আমি বলবো অভয়া, তুমি বলবে লক্ষ্মীর ভান্ডার, আমি বলবো নারায়ণগড়ের ঘটনা, পঞ্চায়েত অফিসে মহিলাকে ডেকে নিয়ে গিয়ে কি করেছিল। তুমি বলবে যে পথশ্রী, আমি বলবো সেই পথশ্রী থেকে কত টাকা তৃণমূলের নেতারা খেয়েছে। আর তুমি বলবে বাংলার বাড়ি, যেটা আবাস যোজনার নাম বদলে তোমরা বাংলার বাড়ি করে দিয়েছো, আর এখন বলছো টাকা ছাড়েনি। যদি টাকাই না ছেড়ে থাকে তাহলে ভাইপো এত টাকা আসছে কোথা থেকে? আরে জিও গুরু! আজকে অমিত শাহ বর্ধমানে বলেছে আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবেন। দেখো ভাইপো, কথাটা কিন্তু একদম মন্দ বলেনি। তোমার যে মুখ্যমন্ত্রী হওয়ার খুব বড় ইচ্ছে, সেটা কিন্তু আমরা ভালো করেই জানি। তার কারণ হচ্ছে 2011 সালের আগে তোমার কোনো টিকিটাই ছিল না। যখনই আমাদের দিদি জিতে এলো তখনই হঠাৎ করে তোমার আবির্ভাব হলো। তো আবির্ভাব যখন হলো তখন মুখ্যমন্ত্রী দেখলো যে মুখ্যমন্ত্রী, পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অধিকারীদের ফ্যামিলি থেকে কেউ একজন হতে পারে। তখন তোমরা কি করলে? বিভিন্ন রকমের কেস দিয়ে, অনেক কিছু মিথ্যা সাজিয়ে, গদ্দার বানিয়ে তুমি তাদেরকে দল থেকে তাড়িয়েই ছাড়লে। দেখো, ওটা কিন্তু তুমি ঠিক কাজই করেছো, নিজের পদ বাঁচাতে। কারণ যদি প্রথম মারতে হয় তবুও ঠিক আছে।
আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না। সাংসদ রয়েছি, তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিনকেও করবো। হ্যাঁ, ভাইপো কিন্তু সারাক্ষণ মানুষের কর্মী হিসাবেই থাকে, কিন্তু সেটা আবার অন্যরকম ভাবে। লিপস অ্যান্ড বাউন্স নামে একটা কোম্পানি তৈরি করেছে ভাইপো। সেই কোম্পানির মাধ্যমে ভাইপো গরিব মানুষের সেবা করে। আর এই গরিব মানুষ হচ্ছে কারা? সিপিএম এর ঘরের ছেলেমেয়েরা। যেই সিপিএম আগে পয়সা মেরে রেখেছিল, সেই সিপিএম এর ঘরের পয়সা নিয়ে তাদেরকে সব চাকরি দিচ্ছে, ওরা ভালো আছে। সাধারণ মানুষের কি হলো, কোন মানালো ঠিক ঠিকানা নাই। চাকরি বিক্রির টাকাটা যেন পকেটে আসে, সে যেই হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, টাকা যার চাকরি তার। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। তিনটে সুযোগ দিচ্ছি। এক, বাংলার 1,64,000 প্রাপ্য পাওনা, 1,64,000 কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন গরিব মানুষের টাকা। ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে। ওটাই তো, টাকাগুলো ছাড়বে আর তোমরা লুটে ফুটে খাবে। দেখো, ওরা যে টাকা ছাড়ে না, কারণ তোমরা হিসাব দিতে পারছো না। হকের টাকা কেন আটকে রাখবে? তোমরা যদি হিসাবটা দিয়ে দাও তাহলে ওরা ছেড়ে দেবে। দেখো, তুমি যদি টাকা নিয়ে উল্টো পাল্টা করো, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা নিয়ে এত উল্টো পাল্টা করলে ওরা কি করে টাকা দেবে? আর তুমি যে রাজনীতি ছেড়ে দেবে বলছো, রাজনীতিটা ছেড়ে দিবে খালি পদটা, কিন্তু তুমি সেই টাকাগুলোকে মেরে মেরে খাবে, আমরা সব জানি। কথা দিলাম। 2 নম্বর কি, গরিব মানুষের ছাদের যে টাকা আপনারা আটকে রেখেছেন, গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন, 1 মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন। আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। ওই গরিব মানুষের যে কাজের টাকা, সেই টাকাগুলো একটা বাড়ি, সেটা হচ্ছে টাকা দিয়েছে কেন্দ্র সরকার। তোমরা কি করছো, ওই বাড়িটা অন্য একজন, ওই মানুষটাকে নিয়ে গিয়ে অন্য একজনের বাড়ির সামনে দাঁড় করে দিচ্ছ, ফটো তুলে পাঠিয়ে টাকাটা নিয়ে পকেটে ভরে দিচ্ছ। তো সেখানটায় কার উপকার হচ্ছে, ওই গরিব মানুষের না তোমাদের? টাকা দেবে কেন? আর তুমি যদি বলছো যে এইটা করলে আমি রাজনীতি ছেড়ে দেবো, তো তুমি এমনি ছেড়ে দাও না, যে আমি উন্নয়ন করতে পারছি না তাই ছেড়ে দিচ্ছি। সে সাহস তোমার নেই, আমরা জানি। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, আমরা নিজেদের স্বার্থে রাজনীতি করি না। আপনারা রাজনীতির মধ্যে রাজে বিশ্বাসী, আমরা রাজনীতির মধ্যে নীতিতে বিশ্বাসী। সেটাই হচ্ছে বড় কথা। একজন মানুষ তার ছেলেকে কষ্ট করে এমএ পাস করিয়েছে, তারপরে তুমি তার মায়ের হাতে 1000 টাকা তুলে দিচ্ছ, আর বাবাকে বছরে 10,000 টাকা, মানে মাসে 800 টাকা করে, মাসে 800 টাকা করে দিচ্ছ তার জমির টাকা ক্ষতিপূরণ। তো এর 1000 আর 800, 1800 টাকা। আর যদি তার কোনো বোন থেকে থাকে তাহলে কন্যাশ্রীর 500 টাকা। তো এই টাকাতে ওই এমএ পাস ছেলেটা সংসার চালিয়ে নিচ্ছে। ওর চাকরির দরকার নেই, বিনামূল্যে রেশন দিচ্ছ আর 1000 টাকা করে দিয়ে পায়ের কুকুর বানিয়ে রেখে দিয়েছো। আমি সত্যি অবাক হয়ে যাই যে আমাদের মুসলিমদের যারা আছেন তারা কি করে 500 টাকা 1000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, আর হিন্দুরাও কি করে বিক্রি হয়ে যাচ্ছে, সেটাই তো বুঝতে পারি না। আপনারা ইডি রাজ, গরিব খেদাও রাজ, শ্রমিক শোষণ করো রাজ, এজেন্সি রাজ, গরিব মানুষকে লাঞ্ছিত করার রাজ, শ্রমিককে বঞ্চিত করার রাজে বিশ্বাস করেন। বাবু, আমরা না আজ পর্যন্ত কোনোদিন একটা সরকারি সুযোগ সুবিধা পাইনি, সত্যি বলছি। নাহলে বিশ্বাস করো, নাহলে দেখে নাও যে একদিন 1 টাকা এসছে, 1 টাকা কোনো দিন আসেনি। একটু ম্যানেজ করে দাও না বাবু, বাবু, বাবু। শাট আপ! বাবু, বাবু, বাবু না বাল, খালি আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, মমতা ব্যানার্জি বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন, আপনি আপনার ছেলেকে বিসিসিআই এর প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়, আপনি জীবনে আন্দোলন করেননি। একদম পারফেক্ট কথা বলেছো, যে সে তার নিজের সুপ্ত বাসনাটা বলে দিয়েছে। যেটা পিসির মনের বাসনা, সেটা অমিত শাহ বলে দিয়েছে। আর হ্যাঁ, অমিত শাহ তো কোনোদিন আন্দোলন করেনি। আমাদের ভাইপো ছাত্র জীবন থেকে আন্দোলন করে করে বড় হয়ে তৃণমূলের প্রতিষ্ঠা করে তাকে ক্ষমতায় এনেছে। ওটা আবার কবে থেকে? 1996 সালের আগে থেকে, যখন তৃণমূলের কথা মাথায় আসেনি। আমাদের ভাইপো কিন্তু খুব জ্ঞানী, তোমরা জানো না। যেদিন জানবে সেদিন ফোন মারাবে। আপনি নিজে জেল খাটা আসামি। আপনাদের কাছে আমাদের নীতি আদর্শের কথা শিখতে হবে না। হ্যাঁ, নীতি আদর্শ নিয়ে একটা কথা মনে পড়লো। এই যে সুজয় কৃষ্ণ ভদ্র নামক ভদ্রলোক, উনি যে একটা কোম্পানিতে চাকরি করতেন, লিপস অ্যান্ড বাউন্স। তো সেই কোম্পানির যে হিসাব,
সেগুলো একটু শ্বেতপত্র আকারে প্রকাশ করলে আমাদের খুব ভালো হয়। আর প্রাইমারি আর আপার প্রাইমারির ওএমআর সিটগুলো এরকম ফাঁকা কেন, সেটাও আমরা মানে আমাদের জানতে খুব ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে যে কতজন মানুষ বেআইনিভাবে চাকরি পেয়েছে। যেই সব মানুষগুলো বেআইনিভাবে চাকরি পেয়েছে সেই সব মানুষগুলো যদি আর 4টা-5টা ছাত্রকে এক একজন করে মানুষ করে, তো সে ছাত্ররাও তো বড় বড় চোর ডাকাত তৈরি হবে, ওরাও তো একদিন গিয়ে তোমার মতো পলিটিশিয়ান তৈরি হবে, সেদিন তোমার পথটা তো থাকবে না। এটাই ভয় লাগে আমার, খুব ভয় করে। তো ভাইপো যে এত কিছু করছে, পিসি এখানে কিছু বলবে না। পিসি বলবে বাবু যেটা বলেছে সেটাই ঠিক, বাবু যেটা বলবে সেটাই হবে। বাবু যদি বলে একে ঘন্টায় দাঁড় করাবো না, কারোর বাবার ক্ষমতা নাই দাঁড় করিয়ে দেবে। আর পিসি এত সুন্দর করে গুছিয়ে মিথ্যাটা বলে যেখানটা আমরা পুরো অবাক হয়ে যাই। তো কি বাঙালি, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলার কোণে ঘর।